হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ বসু মল্লিকের লেখা সপ্তম অধ্যায় ভারতের সম্পদ থেকে অনুশীলনীর ৮ দাগের বড় প্রশ্ন তুলে করব, যার মান ৫। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকের প্রথম প্রশ্ন দেখো, সম্পদ কীভাবে সংরক্ষণ করা যায়। এর উত্তর লিখবে, সম্পদ মানুষের অভাব পূরণের মাধ্যম, কিন্তু গচ্ছিত বা অপুনর্ভব সম্পদগুলি একদিন পৃথিবী থেকে লুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সম্পদের যোগান অব্যাহত রাখা, সম্পদের আয়ুষ্কাল বৃদ্ধি করা, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, পুনর্ভব সম্পদের সুষ্ঠু ব্যবহার, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ব ইত্যাদি কারণগুলোর জন্য সম্পদ সংরক্ষণ একান্ত জরুরি। সম্পদ সংরক্ষণের সম্ভাব্য উপায়গুলি হলো: এ, ব্যবহারের বাহুল্য হ্রাস। অতিমাত্রায় সম্পদ ব্যবহার করলে শীঘ্রই তা বিনাশপ্রাপ্ত হবে, তাই প্রয়োজন ভিত্তিক উৎপাদন ও ব্যবহার সম্পদের স্থায়িত্ব বৃদ্ধি ও সংরক্ষণ সহায়ক হবে। বি, পরিবর্ত দ্রব্য ব্যবহার। ক্ষয়িষ্ণু সম্পদের ব্যবহার কমিয়ে প্রবাহমান সম্পদের ব্যবহার বাড়ালে সংরক্ষিত হয়। যেমন বিদ্যুৎ উৎপাদনে কয়লা ব্যবহার কম করে জলবিদ্যুৎ ব্যবহার করলে কয়লা সংরক্ষিত হয়। অগ্রাধিকার ভিত্তিক ব্যবহার। যে ব্যবহারে অধিক প্রয়োজন মিটবে সেই উদ্দেশ্যে উক্ত সম্পদের ব্যবহার সংরক্ষণে সহায়তা করে। যেমন বিদ্যুৎ উৎপাদনে খনিজ তেল ব্যবহার না করে পরিবহন কাজে ব্যবহার করলে খনিজ তেলের সাশ্রয় হয়। এর পরের পয়েন্ট দেবে, উন্নত প্রযুক্তির মাধ্যমে বস্তুর কার্যকারিতা বৃদ্ধি। সরাসরি কোনো বস্তু বা পদার্থকে ব্যবহার না করে প্রযুক্তির সাহায্য নিয়ে ব্যবহার করলে তার উৎকর্ষতা বৃদ্ধি পায় এবং তার সংরক্ষণে সহায়তা করে। পরের পয়েন্ট দেবে, অপচয় রোধ ও বিজ্ঞানসম্মত পদ্ধতির ব্যবহার। সম্পদ উৎপাদন ও ব্যবহারের সময় যাতে অপচয় না হয় তা লক্ষ্য রাখতে হবে। যেমন বিদ্যুৎ সঞ্চয় করে রাখা যায় না, কিন্তু কয়লা সঞ্চয় রাখা যায়। তাই কয়লা পুড়িয়ে চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করলে কয়লার অপচয় হয়। আবার বিজ্ঞানসম্মত উপায়ে খনিজ সম্পদ উত্তোলন করলে অপচয় বন্ধ হয়। যেমন অভ্র উত্তোলনের সময় লক্ষ্য রাখতে হবে যাতে তা ভেঙে নষ্ট না হয়। এর পরের পয়েন্ট দেবে, সম্পদের পুনর্ব্যবহার। একই বস্তু যদি উন্নত প্রযুক্তির সাহায্যে আবার ব্যবহার করা যায় তবে সম্পদের সাশ্রয় ঘটে। যেমন লোহা ও ইস্পাত শিল্প কাঁচামাল হিসাবে বজ্র লোহার ব্যবহার আকরিক লোহা সংগ্রহ করে। একইভাবে অ্যালুমিনিয়াম, তামা, দস্তা, সীসা ইত্যাদি ধাতব দ্রব্যগুলির পুনর্ব্যবহার করা সম্ভব। এর পরের পয়েন্ট দেবে, কারিগরি উৎকর্ষতা বৃদ্ধি। কারিগরি উৎকর্ষতা বাড়লে কম কাঁচা মাল দিয়ে বেশি পরিমাণে শিল্পদ্রব্য উৎপাদন করা সম্ভব। যেমন পূর্বে প্রায় 4 টন কয়লা দিয়ে মাত্র 1 টন ইস্পাত উৎপাদন করা যেত, কিন্তু বর্তমানে 1 টন কয়লা দিয়ে 1 টন ইস্পাত উৎপাদন করা যায় বলে কয়লা সাশ্রয় হয়। এরপরে পয়েন্ট দেবে, উৎপাদনের বিশেষীকরণ। উৎপাদনের বিশেষীকরণের জন্য শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পায়। এর ফলে সম্পদের গুণমান ও স্থায়িত্ব বৃদ্ধি পায়। এটি সম্পদ সংরক্ষণের সহায়ক। এর পরের পয়েন্ট দেবে, সম্পদের পুনঃস্থাপন। পূরণশীল সম্পদগুলো ভোগের সঙ্গে সঙ্গে পুনরায় উৎপাদন করলে সম্পদের ভারসাম্য বজায় থাকে। যেমন গাছ কাটার পাশাপাশি নতুন নতুন চারাগাছ রোপণ করলে বা মৎস্য সংগ্রহের সঙ্গে সঙ্গে মৎস্য সৃজনের কাজ করলে সম্পদ সংরক্ষণ হয়। সম্পদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। সম্পদ সচেতনতা সাধারণ মানুষ সহ সরকারি বেসরকারি সমস্ত স্তরে বাড়লে অর্থনৈতিক কাজকর্ম এ সম্পদের সংরক্ষণ উৎকর্ষায়িত হয়। এর পরের পয়েন্ট, সামাজিক প্রকল্প গ্রহণ। সামাজিক প্রকল্পগুলির মাধ্যমে বনসৃজন করলে একদিকে যেমন কাঠের যোগান বৃদ্ধি পাবে, অন্যদিকে ভূমিক্ষয় বন্ধ হয়ে জমির উর্বরতা ও ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। হ্রাস পাবে খরা ও বন্যা প্রবণতা। এইভাবে নানাবিধ সামাজিক প্রকল্প গ্রহণের মাধ্যমে একদিকে যেমন বর্তমান ও ভবিষ্যতের সম্পদ সৃষ্টির পথ সুগম হবে, অন্যদিকে তেমনি ভবিষ্যতের জন্য বর্তমানের সম্পদ সংরক্ষণেও তা সাহায্য করবে। এর পরের পয়েন্ট দেবে, সরকারি নীতি। জাতীয় সম্পদ সংরক্ষণের উদ্দেশ্যে এক দেশ নিজস্ব সম্পদ কম ব্যবহার করে অন্য দেশ থেকে সম্পদ আমদানি করে। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণে খনিজ তেল সঞ্চিত থাকা সত্ত্বেও নিজস্ব খনিজ তেলের ভাণ্ডার থেকে কম পরিমাণে তেল উত্তোলন করে এবং অভ্যন্তরীণ চাহিদা মেটাতে খনিজ তেল আমদানি করে। এর পরের প্রশ্ন দেখো, ভারতের আকরিক লোহা বন্টন আলোচনা করো। এর উত্তর লিখবে, ভারতের আকরিক লোহা বন্টন। পয়েন্ট দেবে, 1 নম্বর পয়েন্টে লিখবে উড়িষ্যা। লৌহ আকরিক রাজ্যগুলির মধ্যে উড়িষ্যা প্রথম স্থান অধিকার করে। 2021-22 সালের হিসাব অনুসারে এই রাজ্যে লৌহ উত্তোলনের পরিমাণ প্রায় 1,09,675 মেট্রিক টন। 2021-22 সালে উড়িষ্যা রাজ্যটি ভারতের প্রায়
53 থেকে 75% লৌহ উত্তোলন করে শীর্ষস্থানে রয়েছে। উড়িষ্যা রাজ্যের উল্লেখযোগ্য আকরিক লৌহ খনিগুলি হল: 1. বাদাম পাহাড়, 2. বোনাই, 3. গুরুমহিষানি, 4. সুলাইপথ, 5. ঠাকুরানী, 6. বোলানি, 7. খুরবাদ, 8. বাঁশপানি প্রভৃতি। 2 নম্বর পয়েন্ট হল কর্ণাটক। বছরে প্রায় 33,911 মেট্রিক টন লৌহ আকরিক উত্তোলন করে কর্ণাটক ভারতের দ্বিতীয় স্থান অধিকার করে। কর্ণাটক রাজ্যের 1. কেমানগুন্ডি, 2. হসপেট, 3. কুদ্রেমুখ, 4. চিত্রদুর্গ, 5. বিজাপুর, 6. ধারওয়াড়, 7. টুমকুর প্রভৃতি লৌহ খনি। 3 নম্বর পয়েন্টে লিখবে ছত্তিশগড়। 2021 থেকে 22 সালে লৌহ আকরিক উত্তোলনে ছত্তিশগড় তৃতীয় স্থান অধিকার করে। বার্ষিক লৌহ উত্তোলনের পরিমাণ 32,315 মেট্রিক টন। রাজ্যের গুরুত্বপূর্ণ লৌহ খনি: 1. দাক্সি রাজার, 2. বায়লাডিলা প্রভৃতি। 4 নম্বর লিখবে ঝাড়খণ্ড। 2021 থেকে 22 সালে প্রায় 20,680 মেট্রিক টন লৌহ আকরিক উত্তোলন করে ঝাড়খণ্ড রাজ্যটি চতুর্থ স্থান অধিকার করে। এখানে হেমাটাইট ও ম্যাগনেটাইট জাতীয় লৌহ আকরিক পাওয়া যায়। ঝাড়খণ্ড রাজ্যের 1. বোদাবুরু, 2. পানশিরাউর, 3. মেধাতুর, 4. রাজরিবুর, 5. নুটুবুর, 6. কোটামাটিবুকু, 7. নোয়ামুন্ডি, 8. চিরিয়া, 9. গুয়া, 10. বড় জামদা প্রভৃতি লৌহ খনি। 5 নম্বর পয়েন্টে মধ্যপ্রদেশ। 2021 থেকে 22 সালে প্রায় 5,504 মেট্রিক টন লৌহ আকরিক উত্তোলন করে মধ্যপ্রদেশ রাজ্যটি পঞ্চম স্থান অধিকার করে। এখানে হেমাটাইট ও ম্যাগনেটাইট জাতীয় লৌহ আকরিক পাওয়া যায়। এই রাজ্যের গুরুত্বপূর্ণ লৌহ খনি: 1. চন্দ্রপুর, 2. সিন্ধুদুর্গ, 3. গাদাচিরলি, 4. গুন্ডিয়া, 5. রাওঘাট, 6. জব্বলপুর, 7. ছত্তরপুর প্রভৃতি। 6 নম্বরে রাজস্থান। লৌহ আকরিক উত্তোলনে ষষ্ঠ স্থান অধিকার করে। জয়পুর, বুন্দি, ভিলওয়ারা, আলোয়ার প্রভৃতি লৌহ খনি। 7 নম্বরে মহারাষ্ট্র। লৌহ আকরিক উত্তোলনে সপ্তম স্থান অধিকার করে। এই রাজ্যে প্রধানত হেমাটাইট জাতীয় লৌহ উত্তোলিত হয়। 1. রত্নগিরি, 2. পিপিলগাঁও, 3. লাহার, 4. আকোলা, 5. দেওয়ালগাঁও, 6. গালচিরলি, 7. সিম্পুদুর্গ প্রভৃতি লৌহ খনি অঞ্চল। 8 নম্বর লিখবে অন্ধ্রপ্রদেশ। 2021 থেকে 22 সালে প্রায় 266 মেট্রিক টন লৌহ আকরিক উত্তোলন করে রাজ্যটি অষ্টম স্থান অধিকার করে। 1. নেল্লোর, 2. কুডাপ্পা, 3. কুর্নুল, 4. গুন্টুর প্রভৃতি এই রাজ্যের গুরুত্বপূর্ণ লৌহ খনি। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।